আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শাহিন আখতার বানু, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই থাকো আশা রাখি ভালো আছো, নিরাপদে আছো। শুরু করছি MA ফাইনাল ইয়ারের ছাত্রদের নির্ধারিত ক্লাস ভাষা দর্শনের উপর। আমি উইটগেনস্টাইনের ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস এর উপর যে ক্লাসটি নিচ্ছি, আজ আমি এর মধ্যে তিনটি বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো, অর্থাৎ ভাষা দর্শনের উপর ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস যে বইটি তোমাদেরকে পড়ানো হবে, এর মধ্যে তিনটি বিষয় বেশ আলোচিত বা গুরুত্বপূর্ণ। এই তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে ভাষার খেলা, 2 নম্বর হচ্ছে পারিবারিক সাদৃশ্য এবং 3 হচ্ছে ব্যক্তিগত ভাষা। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে উইটগেনস্টাইনের ভাষা দর্শন পড়াচ্ছি, তার অতীত ইতিহাসের দিকে ফিরে ফিরে আমরা কিন্তু বর্তমানে আলোচনায় এসেছি। আমরা গত আলোচনায় দেখেছিলাম উইটগেনস্টাইন আদর্শ ভাষা বিশ্লেষণী দার্শনিকেরা যে আদর্শ ভাষার কথা বলেন, উইটগেনস্টাইনও কিন্তু আদর্শ ভাষার কথা বলেন। তিনিও কিন্তু দর্শনের মধ্যে একটি আদর্শ ভাষা থাকুক এবং প্রতিষ্ঠা পাক, এটি কিন্তু প্রচেষ্টা করে গেছেন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস বইটিতে। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে তিনি আদর্শ ভাষা প্রতিষ্ঠা করতে চেয়েছেন কেন? তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন সাধারণ ভাষার দুর্বলতা সম্পর্কে সতর্ক হওয়া যায়। এই আদর্শ ভাষা হচ্ছে এমন একটি মানদণ্ড, অর্থাৎ ভাষার এমন একটি মানদণ্ড, যে মানদণ্ডের ভিত্তিতে সাধারণ যে ভাষার যে দর্শন আছে, সেই দর্শনের যে দুর্বলতাগুলো আছে, সেই দুর্বলতাগুলো সম্পর্কে সচেতন হওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু সামান্য পিছনে ফিরি। ব্যাপারটি হচ্ছে ভাষা দর্শন আসলে কি সমস্যা তৈরি করে। ভাষা দার্শনিকদের কাছে ভাষা দর্শনের বিষয়টা কি, অর্থাৎ কি আলোচনা, সেখানে কি আলোচনা হয় বা কেন এই ভাষা দর্শন, সেই বিষয়গুলো কিন্তু অনেক আলোচিত হয়ে আসছে, কিন্তু পরিষ্কার হচ্ছে না। এই জন্য যে ভাষা দর্শন নিয়ে আমরা অবিরত আলোচনা করছি, কিন্তু এর সূত্রগুলো, এর ধারাবাহিক আলোচনায় কিন্তু আমরা পরিষ্কার হচ্ছি না। পরিষ্কার হতে হলে একটু খেয়াল করতে হবে, বিশ্বের প্রতিটি ভাষার, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি আছে, তাই না? প্রত্যেকটা ভাষার কিন্তু নিজস্ব ব্যাকরণ আছে। বাংলা ভাষার ব্যাকরণ আছে, সেটা জানো। ইংরেজি ভাষার ব্যাকরণ আছে। তেমনি ভাষা দর্শনেও দার্শনিকেরা এক ধরনের ব্যাকরণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। বোঝা গেল ব্যাপারটি? কিন্তু কার উপর ভিত্তি করে? ওই আমাদের যে বাংলা ব্যাকরণে যে ভাষাগুলো নিয়ে আলোচনা করা হয়, সেরকম ভাষায় সেখানে কি আলোচনা করা হয়? ভাষা নিয়ে আলোচনা করা হয়, শব্দ নিয়ে আলোচনা করা হয়, পদ নিয়ে আলোচনা করা হয়, বাক্য নিয়ে আলোচনা করা হয় না? ঠিক তেমনি ভাবে আমরা যে ভাষাগুলো বলি, সেই ভাষাগুলো দর্শনের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পায়, কতটুকু অর্থপূর্ণ, এই ভাষার অন্তর্গত যে শব্দগুলো আছে, যে পদগুলো আছে, সেগুলোর অর্থ কিরকম, সেই বিষয়গুলো নিয়ে ভাষা দার্শনিকের আলোচনা। এই কারণেই আমরা অন্য সব দার্শনিক আলোচনা বা তত্ত্বের মতো ভাষা দর্শনকে বুঝতে চেষ্টা করি, বুঝার মতো মনে করি, ফলে
এখানেই আমাদের ধারণাটি ভুল হয়, কারণ ভাষা দর্শনটি বচন, অর্থ, শব্দের সাথে সম্পৃক্ত। বোঝা যাচ্ছে ব্যাপারটি? এখন আমরা ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনসে ভাষা দর্শনে উইটগেনস্টাইন যে তিনটি বিষয় নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করেছেন, তার তিনটি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা খেলা। ভাষার কাজকে উইটগেনস্টাইন একসময় খেলার সাথে তুলনা করেছে। বিষয়টি পরে বলি। আমি এখানে হোয়াইট বোর্ডে কিছু কথা লিখেছি। এই যে ভাষা খেলা আছে, এই যে কনসেপ্টটি, এই কনসেপ্টটিকে আমি সংক্ষেপে এই জায়গায় তুলে এনেছি, যদিও এটি আরো অনেক অনেক ব্যাপক আলোচনা আছে। আশফি, দেখো, একটি শব্দের অর্থ নির্ভর করে সেটির ব্যবহারের উপর। বলেছিলাম না যে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি এর মধ্যে কি কি আছে? শব্দ আছে, পদ আছে, বাক্য আছে। অর্থাৎ ভাষাকে বিশ্লেষণ করলে এর মধ্যে কি পাওয়া যাবে? শব্দ পাওয়া যাবে, পদ পাওয়া যাবে। এই সকলের অর্থ কি সে বিষয়েও উইটগেনস্টাইন আলোচনা করেছে। আলোচনায় আসি। একটি শব্দগুলো কোথায়? ভাষায়। একটি শব্দের অর্থ নির্ভর করে সেটির ব্যবহারের উপর। ভাষা সম্পর্কে উইটগেনস্টাইনের অভিমত এই সূত্র থেকে উৎসারিত। অর্থাৎ ভাষার মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ নির্ভর করে তার ব্যবহারের উপর। আমি কিভাবে এই শব্দগুলো ব্যবহার করছি, কিভাবে, কোন দৃষ্টিকোণ থেকে, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, স্থান, কাল, পাত্র ভেদে শব্দের অর্থ কিন্তু এক এক সময় এক এক ভাবে ব্যবহৃত হয়। স্থান, কাল, পাত্র এবং সময়। একই শব্দের অর্থ বিশ্বব্যাপী কিন্তু একরকম না, এটি ভিন্ন হয়। স্থান, কাল, পাত্র, ব্যবহারকারী, সময় ইত্যাদির উপর নির্ভর করে। ফলে কি হয় জানো? শব্দের কোনো সার্বজনীন অর্থ থাকে না, অর্থাৎ থাকা উচিত নয় বলে উইটগেনস্টাইন মনে করেন। দেখো এখানে একটি শব্দের অর্থ নির্ভর করে সেটির ব্যবহারের উপর। সেই ব্যবহার তো আমি বললাম যে কিভাবে টাইম টু টাইম পরিবর্তন হয়। ভাষা সম্পর্কে উইটগেনস্টাইনের অভিমত এই সূত্র থেকে উৎসারিত। তবে এটি ভাষার জন্য সার্বজনীন নীতি নয়, যেটি আমি কিছুক্ষণ আগেই বললাম, যেটি ভাষার জন্য সার্বজনীন নীতি নয়। এই শব্দগুলো অন্য ভাষায় অন্যরকম অর্থ প্রকাশ করতে পারে, অন্য সময়ে অন্য ভাষায় আরেক রকম অর্থ এক্সপ্রেস করতে পারে। এখানে দেখো কারণটি বলা আছে, কারণ একই শব্দ বা পদ বিভিন্ন পরিস্থিতি, প্রেক্ষাপটে বিভিন্ন অর্থ বহন করতে পারে। তার মানে আমরা যদি একটি শব্দের অর্থ একরকম মনে করি, তাহলে তো সেই ভাষায় যে শব্দটি ব্যবহৃত হলো সেই শব্দটির অর্থ তো বিশ্বব্যাপী একরকম হলে সেটি তো সার্বজনীন হয়। কিন্তু উইটগেনস্টাইন বলেন যে না, শব্দের অর্থ বা ভাষায় যে শব্দ ব্যবহার করা হয় সেই ভাষা শব্দগুলোর অর্থ বিশ্বব্যাপী একরকম না, কাজে এটিকে সার্বজনীন নীতি হিসাবে গ্রহণ করা ঠিক না। ভাষার ব্যবহার বহুবিধ, এটি এত ব্যাপক একটি বচন বা বাক্য। তোমরা কিন্তু ভেবো না যে ভাষা খেলা এইটুকুই বুঝি উইটগেনস্টাইনের ব্যাখ্যা বা আলোচনা। না, আমি প্রত্যেক অংশ থেকে কিছু কিছু সংগ্রহ করে করে এইটুকু সাজিয়েছি।
এই যে বলা হলো ভাষার ব্যবহার বহুবিধ, এই বহুবিধ থেকে কিন্তু এটির আলোচনা, বিস্তারিত আলোচনা আছে। কিভাবে বহুবিধ হতে পারে? এখানে উইটগেনস্টাইন বললেন যে ভাষার এই বহু ব্যবহারের বিষয়টি এরকম যে একজন দার্শনিক কি করবেন, এখানে বলে রাখা ভালো যে উইটগেনস্টাইন বিশ্লেষণী দার্শনিকদের মতো একটি আদর্শ ভাষা ব্যর্থ এবং সুস্পষ্ট একটি আদর্শ ভাষা চান, প্রতিষ্ঠা করতে চান। কিন্তু এইটা কি? এটা হচ্ছে একটা উইটগেনস্টাইনের মতো এটি হচ্ছে একটি মানদণ্ড, যে মানদণ্ডের ভিত্তিতে কি করতে হবে? সাধারণ ভাষার দুর্বলতা সম্পর্কে সতর্ক হওয়া যায়। এই সাধারণ ভাষা কোথায় থাকবে? সাধারণ ভাষা থাকবে দর্শনে। কারণ দর্শন শুধুমাত্র উচ্চ মেধা সম্পন্ন মানুষরা পড়ালেখা করবে বা এটা শুধু তাদের জন্য রচিত হবে, এটি কিন্তু না। কারণ দর্শন কিন্তু হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবন দর্শন। প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, জানতে হবে তার জীবন দর্শন সম্পর্কে, জ্ঞান পেতে হবে তার জীবন দর্শন সম্পর্কে। কাজেই দর্শনের ভাষা তো সেই কারণে কি হতে হবে? সাধারণ ভাষায় রচিত হবে। এখানে টেকনিক্যাল ভাষা গ্রহণ করা যাবে। উইটগেনস্টাইনের এটি অভিমত যে টেকনিক্যাল ভাষা যদি এখানে প্রয়োজন পড়ে তবে তা ব্যবহার করা যাবে। তিনি সাধারণ মানুষের কাছে যেন দর্শন যায় সহজভাবে, যেন মানুষ, সব মানুষ যেন ফিলসফিকে বুঝতে পারে, সেই জন্য ভাষাকে বিশ্লেষণের কথা বলে। ভাষার যে দুর্বলতাগুলো আছে, ত্রুটিগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো দূরীকরণ করে ফিলসফিকে একটি অর্থবহ করে তুলতে হবে। কারণ যারা জন্মগ্রহণ করেন বোধ জ্ঞান সম্পন্ন মানুষ, পাগল এবং শিশু ছাড়া প্রতিটি মানুষেরই কিন্তু জীবন দর্শন আছে। কাজে দর্শন যদি না থাকে তাহলে তার জীবন দর্শনের একটি অন্ধকার দিক তার কাছে রয়ে যাবে, অচেনা রয়ে যাবে। একজন সাধুর যেমন জীবন দর্শন আছে, একটি অসৎ মানুষেরও জীবন দর্শন আছে। কিন্তু সাধুর যে সাধুতার দর্শন এবং অসৎ মানুষের যে অসৎ চিন্তা ভাবনার যে দর্শন, এই দুটির ফারাক বা পার্থক্য বোঝার জন্যই একটি ভাষার মানদণ্ডের প্রয়োজন। সেই মানদণ্ডটি হচ্ছে আদর্শ। ফিরছিলাম ভাষার বহুবিধ ব্যবহার সম্পর্কে। কিভাবে? সেখানে উইটগেনস্টাইন বললেন যে ভাষা অর্থ তো সুনির্দিষ্ট হতে পারে, ব্যবহার সুনির্দিষ্ট হতে পারে। যেমন একজন দার্শনিক কোন একটি বিষয় সম্পর্কে লিখলেন, সেটি যদি বোধগম্য না হয় অন্যের কাছে, তাহলে তিনি বিকল্প পথ অনুসরণ করতে পারেন, অর্থাৎ আবার তিনি বা পুনরায় তিনি সেটি আগের মতের পরিবর্তন করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। কাজেই সাধারণের কাছে ফিলসফিকে গ্রহণযোগ্য করার জন্য একজন দার্শনিক বিকল্প পথ অনুসরণ করে তার দর্শনের ভাষার অর্থ পরিষ্কার করতে পারে। যেমন একজন রোগীকে কি করেন? তার রোগের বর্ণনা শুনেন এবং তার কষ্টের নিরাময়ের জন্য তিনি ব্যবস্থাপত্র দেন। সেই ব্যবস্থাপত্রে যদি রোগী সুস্থ না হয় তাহলে সেটা আবার পরিবর্তন করতে পারে। এই যে প্রক্রিয়াগুলো, এগুলি হচ্ছে ভাষার ব্যবহার বহুবিধ। এখানে একটি খেলার কথা বলা হয়। ভাষার কাজকে খেলার সাথে উইটগেনস্টাইন তুলনা করেন। তিনি সেখানে কিছু আলংকারিক কথা বলেন, রূপক কিছু শব্দ চয়ন করেন। রূপক শব্দ কি করে জানো? ব্যাখ্যাকারী এবং শ্রোতা এই দুজনের মধ্যে একটি প্রাঞ্জল ভাব
তৈরি করেন, সূত্র তৈরি করেন, ভাবের আদান প্রদানের মধ্যে একটি প্রাঞ্জলতা তৈরি করেন। সেই কারণে যে ব্যবহার করে এবং যে শ্রোতা তার মধ্যে একটি বোধজাত একটি অনুভূতি বা ব্যাপার ঘটে। এই কারণে উইটগেনস্টাইনকে যতই আমরা ভাষা দর্শনের একজন কট্টরপন্থী দার্শনিক মনে করি না কেন, তিনি কিন্তু বেশ সহজভাবেই ভাষা দর্শনের রূপক এবং কিছু কিছু উদাহরণের মাধ্যমে ভাষা দর্শনের দার্শনিক সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করে। ডাক্তারের কথা বলেছি, দার্শনিকের কাজের কথা বলেছি। তিনি শিশুদের সম্পর্ক বলেছেন যে ভাষা হচ্ছে শিশুদের খেলার মতো। শিশুরা যেমন ছোটবেলায় না বুঝি হয়তো একটি ফুটবল হোক কিংবা একটি সাইকেল খেলনা হোক, সেটি খেলতে গিয়ে অনেক ভুল করে করে হয়তো তার এক সময় হয় বড় হয়, কিন্তু শেষ সময় আর ছোটবেলার খেলা এই দুটি কি একরকম হয়? একজন বড় মানুষই যখন খেলেন তখন কিন্তু সেই খেলার নিয়ম জেনেই কিন্তু খেলেন, কিন্তু শিশু সেভাবে খেলেন না। এই শিশু অবস্থাটি হচ্ছে দর্শনের মধ্যে যে ভাষাগত যে সমস্যা, সেই সমস্যা। এইখানে দেখো আমি শেষের কথাগুলো আগে বলছি এই জন্য যেন তোমাদের মাঝেও একটি প্রাঞ্জল বুদ্ধিগত অনুভব সৃষ্টি হয়। অর্থাৎ রূপক শব্দগুলো তিনি এই কারণে ব্যবহার করেন, রূপক শব্দগুলো হচ্ছে ঘটনা ব্যাখ্যা করার জন্য বা ভাষার অর্থ ব্যাখ্যা করতে যা ঘটনাটা যা ঠিক সেভাবেই ব্যবহার করা হয়। তুমি ঠিক সেভাবেই বিষয়টাকে বুঝো। তবে এখানে সতর্ক থাকতে হবে শব্দ চয়নে, ভাষা চয়নে। অর্থাৎ ভাষার মধ্যে যে শব্দগুলো চয়ন করা হবে সেখানে যে রূপকতা দেয়া হবে সেখানে যেন আবার ভুল কিছু অবতারণা না। তিনি বলেছেন বিচার্য বিষয় ভুল ও সঠিক ব্যবহারের পার্থক্য দেখান। ভাষার ব্যবহার বহুবিধের মাধ্যমে কি করতে হয়? এই বহুবিধের মাধ্যমে যে বিষয়টাকে একজন দার্শনিক বা একজন সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ যে বিষয়টাকে বিচার করবে, সেই বিচারটি যেন ভুল ও সঠিক ব্যবহারের পার্থক্য দেখা। ভাষার ব্যবহার হতে হবে যে বিষয়টিকে বিচার করা হবে সে বিষয়টির ভুল ও সঠিক ব্যবহার যেন হয়। কোনটি ভুল আর কোনটি সঠিক সেটির পার্থক্য। ডাক্তার যেমন প্রথম অবস্থায় পেশেন্টকে যে ব্যবস্থাপত্র দিল সেটির যদি ভুল হয় এবং পরবর্তী যে ব্যবস্থাপত্র সেটির যে সঠিকতা, সেই সঠিকতা যেমন ডাক্তার বুঝবে, তেমনি ভাবে একজন দার্শনিকও বিকল্প পথে সে বিষয়টির অর্থ বুঝবে যে আমি ভাষায় কোন শব্দগুলো ব্যবহার করলে সেটি সঠিক ও ভুল ব্যবহারগুলো নিশ্চিত হওয়া যায়। এই জন্য কল্পনা ও প্রাকল্পিক ধারণার আশ্রয় নিতে হবে। কল্পনা ছাড়া কিন্তু নতুন কিছু আবিষ্কার করা যায় না, কিন্তু কল্পনা করতে গেলেও সেখানে যেন বাস্তবতা থাকে, ভাষার অর্থের যেন কোনো বিচ্যুতি না ঘটে। প্রাক কল্পনা, আমরা তো সবকিছু সব বুঝে তারপরে তো সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলি না। আমাদের কিছু তো সম্ভাবনাও থাকে, এই সম্ভাবনার কথাও তো দার্শনিকেরাই ইঙ্গিত দিয়ে যাবে, কিন্তু সেই ইঙ্গিত দিতে হলে কোথায় যেতে হবে? প্রাকল্পিক ধারণার আশ্রয় নিতে হবে। কল্পনা ও প্রাকল্পিক ধারণার আশ্রয় নিতে হবে। প্রাকল্পিক ধারণা মনে নেই তোমাদের? যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়, এরকম ধারণার আশ্রয় নিয়েও ভাষা দর্শনে আলোচনা করা হবে। ভাষার কোনো একক সারধর্ম নেই। যেটি বলছিলাম, একটি শব্দের অর্থ নির্ভর করে সেটি ব্যবহারের উপর।
ওই ব্যবহারটি স্থানকাল পাত্রভেদে ভিন্ন হয়ে যায়। যদি একটি শব্দের অর্থ ব্যবহারে পাওয়া যায় এবং এটি যদি যদি স্থানকাল পাত্র ভেদে ভিন্ন হয়, তবে তো তার একক সারধর্ম থাকতে পারে না। একক সারধর্ম হচ্ছে সার্বজনীন একটি কনসেপ্ট, সুনির্দিষ্ট কনসেপ্ট, সুনির্দিষ্ট আইডেন্টিটি। কিন্তু ভাষা তো স্থানকাল পাত্র ভেদে যে শব্দগুলো ভাষায় ব্যবহৃত হয় সেগুলোর তো অর্থ পরিবর্তন হয়, কাজী এগুলোর কোনো একক সারধর্ম থাকে না। যদিও তিনি ট্রেক্টেটাসে এই সারধর্ম থাকে বলে স্বীকার করেছে। ফলে মানুষের মুখভঙ্গি ও আচরণ দেখে ভাষার অর্থ বুঝে নিতে হয়। যেটি বলছিলাম, একক সারধর্ম থাকলে মানুষের অঙ্গভঙ্গি বা আচরণ, মূকাভিনয়, আমরা তো এটি জানি তাই না, মূকাভিনয়ের মাধ্যমে কিন্তু অনেক অর্থপূর্ণ বিষয় প্রকাশিত হয়। ব্যাপারটা তো ভাষায় ব্যবহৃত শব্দের এবং পদের অর্থকে নিয়ে। এরকম অর্থ তো শুধু ভাষা যে শব্দ থেকে আসে, পদ থেকে আসে তা না, মানুষের কখনো কখনো মানুষের মুখভঙ্গি ও আচরণ থেকেও ভাষার অর্থ বুঝে নিতে হয়। মূকাভিনয় কিংবা আমরা যে দেখি, আমরা কিন্তু এখন টিভিতে সংবাদ পাঠের সময় কিন্তু দেখতে পাই বিটিভিতে প্রচারিত শব্দ উচ্চারণের মাধ্যমে যখন একটি খবর পাঠ করা হয়, তার পাশাপাশি অঙ্গভঙ্গি দিয়েও আরেকজন কি করে সে ভাষার যে অর্থ বা বিষয় সেটি কিন্তু প্রকাশ করে। খেয়াল করে দেখো, সমকালীন এই ভাষা দার্শনিক বহু আগেই এই বিষয়গুলো স্বীকার করে গেছে যে মানুষের মনের ভাষা, এই যে দর্শনে আলোচিত হয় বা দার্শনিকেরা যে বিষয়গুলো আলোচনা করেন, সেই ভাষাগুলোর অন্তর্গত থাকে যে শব্দ, পদ, এগুলোর শুধু নির্দিষ্ট ভাষা বা অর্থ থাকে না, মানুষের উচ্চারিত ভাষা ছাড়াও অঙ্গভঙ্গি এবং আচরণ থেকে, যেমন এক শব্দ প্রতিবন্ধী, সে যদি তোমার সামনে এসে অনেক কান্নাকাটি করলো কিন্তু সে শব্দ করতে পারছে না, কিন্তু সে ক্ষুধার্ত, সে যদি তো বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, তার আচরণের মাধ্যমে তার খিদের কথাটা তোমার সামনে উপস্থিত করে বা ইঙ্গিত করে শব্দ ছাড়া, তখন কি তুমি সেটি বুঝবে না? এই কথাটি বলেছে যে এগুলোরও কি করতে হবে, ভুল ও সঠিক ব্যবহারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যে সে সত্যিকার ভাবে এই জিনিসটি বা এই বিষয়টিকে এক্সপ্রেস করছে কিনা। ভাষাকে বলার চেয়ে ভাষা ব্যবহারে মনোযোগী হওয়া দরকার, আর বলার চেয়ে ভাষা ব্যবহারে মনোযোগী হওয়া দরকার। কেন ব্যবহারে মনোযোগী হওয়া দরকার? ব্যবহার করতে গেলে তো নিয়ম নীতি অনুসরণ করতে হবে ভাষার। উইটগেনস্টাইন ভাষায় রূপক ব্যবহারের পক্ষে, এতে ভাষায় প্রাঞ্জলতা আনে, ভাষাকে বুদ্ধির সাথে সম্পৃক্ত করে। আমি বলেছিলাম যে ভাষা অনেক সময় মনে করা হতো যে দার্শনিক ভাষা হতে হবে, দর্শনের ভাষা হতে হবে জটিল দুর্বোধ্য, তবেই তার স্ট্যান্ডার্ড। কিন্তু উইটগেনস্টাইন এই মতের প্রচন্ড বিরোধিতা করেন, এবং উইটগেনস্টাইন কোন ধরনের ভাষাকে, আমরা যদি তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করি যে উইটগেনস্টাইন কোন ধরনের ভাষাকে গুরুত্ব দেন, গ্রহণ করেন, তিনি কিন্তু সাধারণ ভাষায় দর্শনকে গ্রহণ করেন। কিন্তু এই সাধারণ ভাষার দর্শন
প্রতিষ্ঠা পেতে গেলে আদর্শ ভাষার মানদণ্ড থাকতে হবে। এই আদর্শ ভাষা প্রতিষ্ঠিত হয় বিজ্ঞানের পর্যবেক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতির মাধ্যমে এবং যুক্তিবিদ্যার বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। এটা গত ক্লাসে কিন্তু আমি বলেছি যে আদর্শ ভাষা প্রতিষ্ঠিত কিভাবে হয়। আর শুধু কটমট ভাষা কিন্তু প্রাঞ্জলতায় যদি না থাকে তাহলে কিন্তু এটি শ্রোতার মনকে প্রভাবিত করে না। ওই যে ভাষার ব্যবহার বহুবিধে আমরা দেখেছিলাম, আমি বলেছি যে একজন দার্শনিক যদি সেই ভাষার তিনি কি বুঝাতে চান সেটি যদি ঠিক মতো প্রকাশ না করতে পারেন, ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, তাহলে তার বিকল্প পথ আছে। তিনি সে বিকল্প পথে এগুলো বর্জন করে আবার সেটিকে নতুন করে প্রকাশ করতে পারেন। তবে সেটির মধ্যে খেয়াল করতে হবে ভুল সঠিক ব্যবহার হয়েছে কিনা এবং সেখানে প্রাঞ্জলতা আছে কিনা। প্রাঞ্জলতা মানুষের বোধ জগতে টাচ করে। ব্যাপারটি এরকম যে তোমরা ফিলসফির বই যখন কিনতে যাও, দেখবে যে বইয়ের ভাষাটা তোমাকে আকৃষ্ট করবে সে বইটি কিন্তু তুমি কিনতে আগ্রহী হবে এবং সেই বই থেকে তুমি কিছু না কিছু গ্রহণ করতে পারবে। কিন্তু যে বইয়ের ভাষা তুমি বুঝো না সে বই থেকে কি তুমি কিছু গ্রহণ করতে পারবে যেটা তুমি বুঝোই না? কিন্তু যদি একটি প্রাঞ্জল ভাষায় একটি দার্শনিক তত্ত্ব বা কনসেপ্ট লেখা হয়, প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয়, সেটি কিন্তু মানুষের কাছে সহজবোধ্য হয়। সেজন্য উইটগেনস্টাইন কিন্তু প্রাঞ্জলতার কথা বলেছে। এতে ভাষায় প্রাঞ্জলতা আনে যে রূপক ব্যবহারের পক্ষে, এতে ভাষায় প্রাঞ্জলতা আনে ভাষাকে বোধের সাথে সম্পৃক্ত করে। ফলে যা যেভাবে উপস্থাপিত হয় তা সেভাবে বুঝতে ও দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেমন মনে করো, এখানে আমি একটু বলি যে উইটগেনস্টাইন ভাষা দর্শন আলোচনার আগে ভাষাকে যেভাবে চিহ্নিত করেছেন এবং যে ভাষাটা তিনি চান যে দর্শনের ভাষাটি এরকম হোক, এটি দুটি রূপক ভাষা খেলার মাধ্যমে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে একটি পুরানো শহর আর একটি নতুন শহর। অর্থাৎ একটি প্রাচীন শহর কল্পনা করো তো। ফিলসফির মধ্যে যেভাবে ভাষার ব্যবহার হয়ে আসছে সেই ভাষাগুলোকে তিনি প্রাচীন শহরের সাথে তুলনা করেছেন। আর তিনি যেভাবে ফিলসফির ভাষা চান সেগুলোকে তিনি একটি নতুন শহরের সাথে তুলনা করেছেন। রূপক, প্রাঞ্জলতা। প্রাচীন শহরে কি কি আছে? এলোমেলো ঘর বাড়ি আছে, ঘর বাড়ির যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো এলোমেলো, রাস্তা ঘাট, বনায়ন, নদী, পানি, কৃষি, কত কিছুরই না এলোমেলো জিনিস। কিন্তু একটি নতুন শহর, সেই শহরে কি কি থাকে? একটি সিস্টেমেটিক প্রক্রিয়ায় সেই শহরে যেখানে যেটা থাকার কথা সেখানে সেটি থাকে। পুরানো বা প্রাচীন শহরের যে বিশৃঙ্খলা, ভাষাতেও উইটগেনস্টাইন সেরকম একটি বিশৃঙ্খলা লক্ষ্য করেছে। আর নতুন যে শহর, সেটি সিস্টেমেটিক যে শহরটি তৈরি হলো, উইটগেনস্টাইন এমন একটি ভাষা দর্শনে এরকম একটি সিস্টেমেটিক ধারা তৈরি হবে। আর তৈরি হওয়ার জন্য একটি নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে। আসলে আমরা দেখি ভাষায় ব্যবহৃত পদ বা শব্দের সাথে সম্প্রত্যয় সম্পর্ক আছে, যা তিনি ব্লু বক্সে উল্লেখ করেন। তিনি আদর্শ ভাষা প্রণয়নে আগ্রহী, যার সাহায্যে সাধারণ ভাষার দুর্বলতা সম্পর্কে সতর্ক হওয়া যায়। কল্পনা ভাষাগত অভ্যাসের পরিবর্তন সাধন করে। কল্পনা কি করে? ভাষাগত পরিবর্তনের
সাধন করে। প্রাকল্পিক সংঘটন, প্রাঞ্জলতা, মধ্যবর্তী ঘটনা, ইন্টারমিডিয়েট কেস, আদর্শ ভাষা, এগুলো ভাষার সীমা সম্পর্ক সতর্ক করে। ভাষাকে কল্পনার মাধ্যমে আবার আকাশে উড়িয়ে দেওয়া যাবে না, তার একটি সীমা আছে। যেমন ফুটবল খেলা, এটি তো মাঠের একটি সীমার ভিতরে হতে হবে। ক্রিকেট খেলা সীমার মধ্যে হতে হবে। ভাষারও কিছু সীমা আছে, তবে সীমা নির্ধারণের জন্য এইরকম সংগঠন, প্রাঞ্জলতা, প্রাকল্পিক সংগঠন, কল্পনা, ভাষা, মানে এই জিনিসগুলো থাকতে হবে। চিন্তা করা মানসিক বিষয় নয়। চিন্তাকে অনেক অনেক দার্শনিকের মানসিক বিষয় বলেছেন, যে চিন্তা হচ্ছে একটি মানসিক বিষয়। কিন্তু উইটগেনস্টাইন মনে করেন চিন্তা হচ্ছে ব্যক্তির একান্ত মনের একটি বিষয়। উইটগেনস্টাইন চিন্তাকে কোনো কাজ করার বা তৎপরতাকে বোঝায়। চিন্তা করা মানসিক বিষয় না, বরং কোনো বিষয়ে তৎপর হওয়া। ভাষাকে উইটগেনস্টাইন শিশুদের খেলার সাথে রূপক অর্থে এবং এই ভাষা প্রাচীন ও নতুন শহরের সাথে তুলনা করে ভাষার অগ্রগতি নিয়মাবলীর কথা বর্ণনা করে, যে কথাগুলো আমি কিছুক্ষণ আগে বলেছি। ভাষার সম্প্রত্যয়গত বিশ্লেষণের মাধ্যমে ভাষায় ব্যবহৃত সঠিক ও ভুল শব্দের নির্দেশ করে। ভাষা খেলার রূপক অংশটা দিয়ে আবার আমি এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করি। তিনি শিশু এবং যারা বয়স্ক বা বুঝার মানুষ, তাদের মধ্যে একটি কথা রূপকের সাহায্যে বুঝিয়েছেন ভাষার বিষয়টা। একটা শিশুকে ছোট একটি সিন্দুক যদি দেওয়া হয়, দেখানো হয়, তাহলে সে এটিকে কি মনে করবে? এটিকে একটি ঘর মনে করবে। কিন্তু এটি যে ঘর না, এই বিষয়টি কিন্তু একজন বয়স্ক মানুষই কেবলমাত্র বলতে পারে। তবে এই বিষয়টিকে আরো ক্লিয়ার করার জন্য তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। ধরো একটি ঘর তৈরি হবে, সেই ঘর তৈরির জন্য কাঠ, ইট, সুরকি, বালি বা আরো যে যে জিনিসগুলো বাড়ি তৈরি করার জন্য লাগে সেগুলো। এখন সেই বাড়িটি তৈরি হলো, তৈরি হওয়ার পর তুমি কি ইটকে বলতে পারবে যে এটি বাড়ি? আলাদা ইটগুলোকে ধরে, কিংবা যে অংশে কাঠ লাগানো হয়েছে সেটি কি ধরে কি বলতে পারো যে এটি সম্পূর্ণ বাড়ি? ঘরটি বা বাড়িটি তৈরি হওয়ার পরে সেই জিনিসগুলো আলাদা আলাদা করে কোনো চিহ্নিত বা বিবরণ করা যায় না। এগুলো একই সঙ্গে যুক্ত হয়ে একটি যৌথ সংগঠন তৈরি করে। ভাষার কাজটিও হচ্ছে। তিনি ভাষার এই খেলার সাথে কিন্তু দেখা এবং দেখার মতো কিছু, এই প্রসঙ্গটিকেও কিন্তু টেনে এনেছে এবং গণিতকেও তিনি টেনে এনেছে। যে গণিত কিন্তু হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং একটি প্রমাণের বিষয়। দেখা এবং কিছু দেখা, এই দুটো জিনিস কিন্তু এক না। দেখা মানে দেখা, কিছু দেখা বা দেখার মতো জিনিস কিন্তু এক জিনিস না। কাজেই ভাষাকে নিয়ে খেলতে হবে, কিন্তু খেলার প্রক্রিয়াটা কি হতে হবে? কতগুলো ধাপ, কতগুলো বিষয়কে খেয়াল করে দর্শনে এগুলোকে গ্রহণ করতে হবে। সব বিষয়কে গ্রহণ করা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, আমি জানি না এই ভাষা খেলা সম্পর্কে আমি আজ যা আলোচনা করলাম তোমরা কতটুকু বুঝেছি, তবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো, অর্থাৎ পারিবারিক সাদৃশ্য ভাষার মধ্যে যে তিনি দেখিয়েছেন এবং ব্যক্তিগত ভাষা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। উইটগেনস্টাইনের ভাষা দর্শন অনেকেই আমরা মনে করি যে এটি একটি কঠিন। প্রকৃতপক্ষে ভাষা দার্শনিক উইটগেনস্টাইনকে বুঝতে হলে আমাদের কিছু
তার কিছু মূল চিন্তার সম্পর্কে পরিচিত হতে হবে। কারণ তিনি সাধারণ ভাষার দর্শন চর্চায় আগ্রহী। আর এই সাধারণ ভাষার দর্শন কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য ভাষার একটি মানদণ্ড আদর্শ ভাষা প্রণয়নের আগ্রহী। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। যেখানেই আছো ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ।